ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আর মাত্র 7 দিন বাকি। সো এই শেষ সময়ে তুমি কিভাবে তোমার ভর্তি প্রস্তুতিকে গুছিয়ে নেবে সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। কারণ এই শেষ সময়ের 7 দিন এটা অন্যান্য 70 দিনের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক পড়াশোনা করছি, বাট এই শেষ সময় এসে তুমি যা পড়বা ভর্তি পরীক্ষার দিন তোমার তাই মনে থাকবে, মানে যা এখন শেষের দিকে পড়বা তাই তোমার মনে থাকবে। বাট ভর্তি পরীক্ষার শুরুর দিকে আমাদের যে একটা উদ্যম ছিল, যে আমরা একটা তেজ ছিল, আমি এটা শেষ করো ওইটা পড়বো, এই গদ্য শেষ করো ওইটা ধরবো, ওইটা শেষ করো ওইটা ধরবো, এই যে একটা আমরা প্রতিনিয়ত নিজেকে মোটিভেট করতাম আমার এত পড়া বাকি, এগুলো শেষ করতে হবে। বাট দেখো এই লাস্ট টাইমে এসে তোমার পরিশ্রম করার কথা আরও অনেক বেশি, বাট এই লাস্ট টাইমে এসে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা মানে তোমার খেয়ে হারিয়ে ফেলছি। কোনটা ছেড়ে কোনটা পড়বো, কি শেষ হয়েছে, কি বাকি আছে, সব কিছু মনে হচ্ছে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আর এর উপর তো আমাদের মধ্যে একটা হতাশা, একটা ভয়, একটা টেনশন যে আমার চান্স হবে কি না, এতদিন পড়ছি আর মাত্র এত অল্প কয়েকদিন বাকি, এখনও মনে হয় এটা বাকি ওইটা বাকি, এটা পারি না ওইটা পারি না, এই নানান বিষয় প্রেশার আমাদের মাথার মধ্যে। এই কারণে আসলে আমাদের সেই শেষ সময়টা আমাদের যতটুকু পড়া উচিত আসলে আমরা ওভাবে করতে পারতেছি না। সো এই লাস্ট 7 দিন ভাইয়া যদি তোমাকে গুছিয়ে দিই যে তুমি এইভাবে তুমি পড়াশোনা করো যাতে তোমার 7টা দিন তুমি সবচেয়ে বেশি ইফেক্টিভে পড়াশোনা করতে পারো। সো আমি এই বিষয়টা তোমাদেরকে একটু গুছিয়ে দেবো। নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হলো তোমার নাম্বার 1 বিষয় হলো নতুন পড়া বাদ দেওয়া। এই জিনিসটা আমি কেন বলছি নতুন পড়া বাদ দেওয়া বলতে, তোমার এই লাস্ট সময় এসে তোমার কাছে মনে হইতে পারে আমার মনে হচ্ছে তোমার এই গদ্যটা পড়া বাকি আছে, আরে বাংলা ব্যাকরণ প্রকৃতি প্রত্যয় পড়া বাকি আছে, আরে ইংলিশ গ্রামারের, মানে হাবি যাবে তোমার কাছে এখন অনেক কিছু নতুন নতুন লাগবে। বাট না, আমরা কোনো নতুন পড়ার দিকে যাব না। তবে এই জিনিসটা কত পার্সেন্ট? 90%। মনে করো যেই টপিকটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় 100% আসবে এই টপিকটা আমার নতুন হলেও ছাড়া যাবে না। যেমন মনে করো লিখিত অংশের মধ্যে বাংলাতে তোমার বাক্য শুদ্ধিকরণ 100% আসবে, তুমি কিভাবে এই টপিকটা ছাড়বা? মনে করো তোমার সমাজ থেকে প্রতি বছর প্রশ্ন আসে, তুমি কীভাবে এই টপিকটা ছাড়বা? অ্যাটলিস্ট ওই টপিকটা সম্পর্কে একটু টাচ নিয়ে যাও, বিগত সালের প্রশ্নগুলো একটু দেখে যাও। বাট যেই টপিকগুলা 100-এ 100 আসে কোনো সন্দেহ নাই, এইগুলো আমার ছাড়া যাবে না। বিশেষ করে লিখিত অংশ সহ এমসিকিউর অনেকগুলো টপিক বলা যায় যেগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর প্রশ্ন করে। সো এই টপিকগুলো ছাড়া যাবে না। বাট এর বাইরে মনে করো মোটামুটি যেই টপিকগুলো থেকে তো প্রশ্ন আসে না, যেমন আমি বাংলাতে বলতে পারি প্রকৃতি প্রত্যয় থেকে তেমন একটা আসে না। এরপরে এরকম তোমার আরও এরকম হাবিজাবি অনেকগুলো টপিক আছে যেখান থেকে তোমার খুবই কম আসে, যেমন বসন, এরকম আরও কিছু ধাতু, হ্যাঁ এরকম কিছু টপিক আছে যেগুলো আসেই না। সো এইরকম টপিকগুলো তুমি এই শেষ সময় মাথার মধ্যে তাল বেতাল করার দরকার নাই। সর্বোচ্চ বিগত সালের কোশ্চেনগুলো একটু দেখতে পারো বা ধারণা নিতে পারো। যদি তুমি আগে না পড়ো, যদি আগে পড়ে থাকো তাহলে রিভিশন দিবা। তাহলে আমরা নতুন পড়া টোটালি স্কিপ করব। সেকেন্ড হলো এরপরে তোমাদেরকে যেই জিনিসটা তোমাদের জন্য জরুরি সেটা হচ্ছে আমার কি বলতো, ল্যাকিং পয়েন্টগুলো বের করা। তুমি জাস্ট অনেকক্ষণ ধরে এই যে তুমি বলো হতাশা কাজ করে আমার মধ্যে, আমি খুব হতাশ, আমি পারবো না, আমি কি পারবো কি না, আমার দ্বারা হবে কি না, আমি কি চান্স পাবো, এই যে তোমার মাথার মধ্যে এগুলো জাস্ট রিল্যাক্স, একটু মাথাটা ঠান্ডা করে বসো। তুমি ভাবো তো, আচ্ছা আমি যে বলি আমার চান্স হবে কি হবে না, আচ্ছা আমি যদি আগামীকালকে পরীক্ষা দিই আমি কেন চান্স পাবো না? আমার এমসিকিউতে তো মার্ক কত? 60 মার্ক। আমার রিটেনে তো মার্ক কত? 40 মার্ক। আমার কোন জায়গাতে ল্যাকিংস? আমার তো জিপিএ হয়তো 20-এর মধ্যে 18 আছে, 19 আছে, 20 আছে, তাহলে আমার এই জায়গাতে কোন জায়গায় ল্যাকিংস? আমার কি রিটেনের সমস্যা? রিটেনের সমস্যা হলে আমার কি রিটেনের বাংলাতে সমস্যা নাকি রিটেনের ইংলিশে সমস্যা? এই জায়গাটা আইডেন্টিফাই করো যে আমার মনে হয় রিটেন থেকে যে প্যারাগ্রাফ আসবে আমার মনে হয় প্যারাগ্রাফে সমস্যা। আইডেন্টিফাই করো যে আমার প্যারাগ্রাফে সমস্যা। এরপরে মনে করো লিখিত তার কোনো সমস্যা নেই। এবার তুমি 60 মার্কের এমসিকিউতে তুমি দেখো তো তোমার কোন সাবজেক্টে প্রবলেম। আমার কি বাংলাতে কি আমি 12-তে 12 বা 15-তে 15 পাবো? আমি কি ইংলিশে পাবো? আচ্ছা বাংলাতে তো আমার এই জায়গাগুলোতে প্রশ্ন আসে, আমি সব পারি। এই যে তুমি তোমার কোন সাবজেক্টে তুমি উইক ওই সাবজেক্টে লাগে। এরপরে মনে করো বাংলার তুমি যেখানে উইক, বাংলা ব্যাকরণে আমি সমাজ থেকে শিওর প্রশ্ন আসে আমি পারি না, লিখে রাখো সমাস। তুমি মনে করো প্রথম পত্রের ফুল সিলেবাস থেকে হয়তো একটা আসতে পারে, তুমি পড়ো নি, সো হয়তো ফুল সিলেবাস আমি করে নিই। সেরকম তুমি তোমার ল্যাকিং পয়েন্টগুলো বের করো খুঁজে। আমি তোমাকে আবার বলছি ল্যাকিং পয়েন্ট কোনগুলো, সাজেশন ভিত্তিক ল্যাকিং পয়েন্ট। মনে করো সমাজ থেকে একটা প্রশ্ন প্রায় আসে, সো এইটা তোমার ল্যাকিং হতে পারে। বাট তুমি যদি এখন ল্যাকিং পয়েন্টের মধ্যে প্রকৃতি প্রত্যয় ঢুকাও, এই জায়গা থেকে তো প্রশ্ন আসে না বাবা। সো এরকম
টপিকগুলো নিও না, যেগুলো ইম্পর্টেন্ট এই সাজেশন ভিত্তিকের মধ্যে আমার যেগুলো প্রবলেম, এই ল্যাকিং পয়েন্টগুলো বের করে এগুলো নিয়ে কাজ করো। তোমার প্যারাগ্রাফের সমস্যা না, প্যারাগ্রাফ কীভাবে লিখতে হবে, কোন কোন প্যারাগ্রাফগুলো পড়বো, টেক্সচুয়াল কোনগুলা, নন টেক্সচুয়াল কোনগুলা, একবার একটা আইডিয়া নিয়ে যাও, যাতে করে পরীক্ষাতে কিছু না কিছু লিখতে পারবা। এই ল্যাকিং পয়েন্টটা খুঁজে বের করো প্রত্যেকে বসে। চান্স হবে না কেন? এই ল্যাকিং পয়েন্টগুলোর কারণে। সো এই পয়েন্টগুলো নিয়ে তুমি এখন একটু কাজ করো, যতটা আর্লি পসিবল একটু কাজ করে এই ল্যাকিং পয়েন্টগুলোকে একবার ওভারকাম করে ওঠো। এরপরে 3 নাম্বার হলো তোমার যেটা সেটা হলো 3 নাম্বার হলো তোমার, এরপরে কি আছে, লিখিত অংশের প্র্যাকটিস করা। এটা আমি আলাদাভাবে কেন দিছি, কারণ আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে লিখিত অংশের প্রিপারেশনটা খুব ভালো করে নেই না। এমসিকিউর জন্য যেভাবে 2 মাস 3 মাস টানা পড়ছো, লিখিতের জন্য কয়দিন পড়ছো বাবা? খুবই কম পড়ি আমরা। সো এই লিখিত অংশটা আরেকটু প্র্যাকটিস করতে হবে আমাদের। এই লাস্ট সময় প্রত্যেকটা দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা তুমি লিখিত অংশের জন্য সময় দাও। যেমন আমি বুকে হাত দিয়ে, তোমরা এখানে বলো তো কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাবা, বুকে হাত দিয়ে জানাবা প্রত্যেকে, তুমি কয়দিন মানে কয়টা লিখিত অংশের পরীক্ষা দিছো। যেমন আমি যদি বলি বি ইউনিটের লিখিত অংশের মধ্যে কি কি আছে, তোমার ইংলিশে প্যারাগ্রাফ আছে, সেন্টেন্স মেকিং আছে। কয়টা প্রশ্ন যাবে লিখিত অংশের প্যারাগ্রাফ লিখছো, কয়টা বলো, কয়টা প্যারাগ্রাফ তুমি লিখছো, প্র্যাকটিস করছো দৈনন্দিন, কয়টা সেন্টেন্স মেকিং তুমি নিজে করছো, এক্সপ্লেনেশন তুমি নিজে করছো, বাংলা অনুবাদ তুমি নিজে করছো, বলো কয়দিন তুমি এগুলো লিখে লিখে প্র্যাকটিস করছো। যে আননোন একটা স্টোরি রাইটিং, একটা আননোন স্টোরি আসছে, মডেল টেস্ট পরীক্ষা, কয়দিন দিছো তুমি টাইম দিছো। বাংলাতে কয়দিন ভাব সম্প্রসারণ 1 পেজের মধ্যে সুন্দর করে লিখছো, কয়দিন লিখছো? লেখো নাই, আমি জানি মিক্সি এই অবস্থা তোমার। সো এই জায়গাতে একটু টাইম দাও ভালো করে। যে আমি জানি লিখিত অংশে তোমাদের অনেক গ্যাপ থাকতে পারে, সো এখানে বেশি না, লিখিত অংশের সাজেশন ভাই অলরেডি দিয়ে দিছি। সো ওই সাজেশন অনুযায়ী একটু এই জায়গাতে ফোকাস করো। এরপরে লিখিত অংশ ফোকাস করার পরে এই জায়গাগুলো, নাম্বার 4 হচ্ছে তোমার কি বলতো, সাজেশন ভিত্তিক রিভিশন দেওয়া। এই জায়গাটা আমাদের সবচেয়ে বড় মিস্টেক। এখানে আমি তোমাদেরকে একটু বলে রাখি, মনে করো আমি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাজেশন দিছি, ইংলিশ সাজেশন তোমাদের কাছে হয়তো বা আছে, জিকে সাজেশন মোটামুটি কোন জায়গাগুলো ফোকাস করবা। সো এই প্রত্যেকটা জায়গায় তুমি সাজেশন দাও, মানে রিভিশন দাও, রিভিশন দাও। কেমন? সাজেশন ভিত্তিক। বাংলার জন্য আমি তোমাদেরকে যে সাজেশন দিছি, আগে এই টপিকগুলো একটা করে রিভিশন দাও। এখন অনেকে আবার কি করে, রুলসগুলো মুখস্থ করে না। রিভিশন হবে কীভাবে আমি তোমাকে বলি, রিভিশন সিস্টেমটাকে তুমি একটা মনে করো বই খুলছো না, মনে করো তুমি একটা বই খুলছো, এই বইয়ের জাস্ট এই পেজের মধ্যে যে রুলসগুলো আছে না, মনে করো তুমি সমাস দেখছো, সমাস, দ্বন্দ্ব এগুলো আছে, এরপর আমার নিত্য সমাস এগুলো আছে, এরপরে আমার বহুব্রীহি সমাস এগুলো আছে, যাক মোটামুটি সব পারে, দাগানো আছে না আগে, মোটামুটি আলহামদুলিল্লাহ পারে। এবার তুমি বিগদশালের প্রশ্ন প্র্যাকটিসে যাও, বিগদশালের প্রশ্ন 100 প্র্যাকটিস করবে না, তুমি তো এগুলো আগেও পড়ছো, এবার তুমি জাস্ট ওইটা হবে যেগুলো একটু দাগানো আছে না, সমস্যার এটা বলছো, এটা বলছো, এরকম জাস্ট প্র্যাকটিস রিভিশন দিয়ে যাবা, রুলসগুলো মোটামুটি দেখে যাবা, এমসিকিউগুলো একটু প্র্যাকটিস করে যাবা। ইংলিশ রিভিশনের ক্ষেত্রে রুলসগুলো মোটামুটি দেখে যাবা, এমসিকিউগুলো যেগুলো একটু কঠিন তুমি দাগায় রাখছো, মনে আছে আগে পড়ছে দাগায় রাখছিল না কলম দিয়ে, এগুলো একটু ভালো করে আস্তে আস্তে দেখে যাবা। সো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা জিনিস এমসিকিউ লিখিত সব A to Z তোমাকে রিভিশন দিতে হবে। এরপরে আমার যে বিষয়টা আছে সেটা হচ্ছে কমপক্ষে 8 থেকে 10 বার অফলাইনে পরীক্ষা দেওয়া। আমরা সারা জীবন ওয়েবসাইটে পরীক্ষা দিয়ে আসছি, অনলাইনে পরীক্ষা দিয়ে আসছি, বাট কয়জনে এরকম ওএমআরের মধ্যে পরীক্ষা দিছো? কয়জন? এই ভিডিওর কমেন্ট সেকশন ভাইকে জানাবে কয়জনে এরকম ওএমআরের মধ্যে পরীক্ষা দিছো। অথচ এই ওএমআরে পরীক্ষা না দিলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতই প্রিপারেশন নিয়ে যাও, লিখে রাখো, তুমি মারা খাবা। সহজ বাংলা ভাষায় যেটাকে বলো, শুদ্ধ ভাষা বলার ভাষা মান নাই, আসলেই তুমি বিপদে পড়বা। কারণ কি জানো? কারণ তুমি অনেক জানো, বাট নিজের বেস্ট আউটপুটটা তুমি এই ওএমআরে দিতে পারবা কখন জানো? যখন তুমি এই ওএমআর সাথে ইউজ টু হবা। তুমি 45 মিনিটের মধ্যে ওএমআর 100 মানে 60টার মধ্যে 60টা দাগানো লাগবে না, বাট সর্বোচ্চ তুমি যতটুকু পর্যন্ত পারবা ততটুকু দাগানোর ক্যাপাবিলিটি তোমাদের তখন হবে যখন তুমি মোর অ্যান্ড মোর এক্সাম দেবে এই জায়গাতে। সো লাস্ট টাইম তুমি যত বেশি এক্সাম দেবে তত তোমার ওএমআরের সাথে তুমি পরিচিত হয়ে যাবা। মনে করো তোমার 60টা এমসিকিউর মধ্যে তোমার 30টা বা 25টা কমন পড়ছে, এরপরে আর দাগাবা না। এরপরে কোনগুলো দাগাবা, কোন বিষয়ে কয়বার একটু রিভিশন দিয়ে পড়বা, দাগাবা, কোনটা একবারে দাগাবা না। সময় তো 45 মিনিট, আবার অনেক সময় তখন হাত কাঁপবে, আর সময় তো শেষ, হাত কাঁপবে, আমি তো এখনও তেমন দাগাইনি। এই বিষয়গুলো পরীক্ষার হলে হয়, নানান বিষয় সমস্যা হয় পরীক্ষার হলে। এটা আমি আরেকটা ভিডিওতে বলছিলাম, যেই ভুলের কারণে হাজারো মেধাবী শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলো চান্স পাবে না। জাস্ট একটা, সেটা হচ্ছে বাসার মধ্যে ওরা বেশি বেশি ওয়েমারে পরীক্ষা দেয় না, মডেল টেস্ট দেয় না, সারাদিন শুধু পড়ে রিভিশন দেয় বাট পরীক্ষা দেয় না, এই ভুলের কারণে। সো কার যদি ইয়ে হয় বাইরের আবু সুফিয়ান শরীফ ইউটিউব চ্যানেল থেকে বা আমার আবু সুফিয়ান শরীফ পেজ থেকে ভিডিওটা একটু দেখে নিও, কেমন? প্রয়োজন আমি এটা কমেন্ট সেকশনে দিয়ে দিব। ওকে ফাইন। সো এই যত বেশি পসিবল এই ওয়েমারে, ওই ঢাকা বিশ্ব ওয়েমারে পরীক্ষা দিবা। যদি ওয়েমার না থাকে জাস্ট এই মানে কি বলে আমার আবু সুফিয়ান পেজের মধ্যে একটু নক দিও, বা ভাইয়ার একটু পেজের মধ্যে আমি যে গ্রুপ আছে এখানেও তোমার ওয়েমারগুলো দিয়ে দিছি, বা আমার আবু সুফিয়ান পেজে একটু ইনবক্স করলে আমি ওখানে তোমাকে ওয়েমারের পিডিএফ দিয়ে দেবো, একটু প্রিন্ট করে বেশি বেশি করে যে মডেল টেস্ট থাকে। আমি তো এবার তোমার ফ্রিতে মডেল টেস্ট পরীক্ষা নিয়েছি অনেকগুলো। সো যদি আমার গ্রুপে কানেক্ট থাকে ওখান থেকেও নিতে পারবা। সো জাস্ট বেশি তোমাদের কাছে মডেল টেস্ট বই থাকলে ওখান থেকে পরীক্ষা দেবে, বাট ওয়েমারে এনিহাও পরীক্ষা দেওয়া লাগবে। কোশ্চেন কোত্থেকে ম্যানেজ করবো তুমি জানো, না থাকলে আমাকে বলবো, আমি তোমাকে দিব আসো। সো এই পরীক্ষাটা আমরা মাস্টারি দিব। সর্বশেষ যেই কাজটা করবা সেটা হচ্ছে তোমার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, কারণ এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। আমি একটা কথা বারবার বলি, হাজারো মেধাবী শিক্ষার্থীরা হেরে যায় কাদের কাছে জানো? পরিশ্রমীদের কাছে। হাজারো পরিশ্রমী হেরে যায় কার কাছে বলো তো? ভাগ্যের কাছে। তোমার ভাগ্যে যদি না থাকে, আল্লাহ যদি না রাখে, হয়তো বা তোমার চান্স নাও হতে পারে। সো অলওয়েজ আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমি তো আমার পরিশ্রম, আমি আমার সাধ্য অনুযায়ী আল্লাহ পরিশ্রম করে যাচ্ছি, আমি জানি না তুমি আমার ভাগ্যে রাখছো কিনা। আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ আমার অনেক স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন, আমার মা বাবার স্বপ্ন, আমার মা বাবার একটা ইচ্ছা, আল্লাহ আল্লাহ আমি যদি চান্স পাই, আল্লাহ আমি এটা করতে পারবো, আল্লাহ আমি যদি চান্স পাই আমার মা বাবাকে হাসি পাঠাতে পারবো, আল্লাহ আমার মা বাবার মুখের দিকে তা করো, তুমি আমাকে চান্স দিও। এইভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করা, 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করা, চান্স পেলে আমি আল্লাহ তোমার জন্য এটা করবো, এত রাকাত নফল নামাজ পড়বো, দান সদকা করবো, এরকম নিয়তগুলো করো। যত বেশি দোয়া করতে পারো, কারণ দোয়া চেঞ্জ এভরিথিং। দোয়া সব কিছু পরিবর্তন করতে পারো, তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো। তোমার ভাগ্যে ডাবে আছে কি নাই তুমিও জানো না, বাট দোয়াটা তোমার এই ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবা। সো আমি আবার একটু তোমাকে সামারি করে দিই। এই শেষ সময় এসে তুমি প্রথমত নতুন যে হাবি যাবে অনেক পড়া, এগুলো বাদ দাও, যা পড়ছো এই পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকো, বাট যেটা ডাবিতে কনফার্ম আসবে মনে করো এটা আবার তোমার স্কিপ করা যাবে না। এরপরে তোমার ল্যাকিং পয়েন্ট কোন জায়গায়, যেমন অনেকের হতে পারে যে আমার ইংলিশে সমস্যা, ইংলিশ টেন্সের সমস্যা, অনেকের হতে পারে বাংলা গ্রামারের সমস্যা। সো এই জায়গাগুলো যাদের বাংলা গ্রামারের সমস্যা তাদের জন্য আমার বাংলা গ্রামারের 5টা রিভিশন ক্লাস আছে। সেই 5টা রিভিশন ক্লাস করলে তোমার এই টু জেড ডাবের জন্য যে গ্রামারটা লাগবে তোমার মোটামুটি সব কভার হয়ে যাবে। এটার লিঙ্কও তুমি আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। সো এখান থেকে একটু দেখে নিও, কেমন? বা যারা ইউটিউবে দেখবো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে ফাইন। সো এই জিনিসগুলো একটু করিও। আর লিখিত অংশের প্রিপারেশন যা নেওয়ার জন্য, বিশেষ করে বি ইউনিটের লিখিত অংশের প্রিপারেশন জন্য আমি 4টা ক্লাস দিয়েছি, বাংলার 2টি, ইংলিশের 2টা। এর বাইরে তোমার আর কিছু লাগবে না। সো লিখিত অংশের এই টু জেড আমি সাজেশন দিয়ে দিয়েছি সব কিছু, জাস্ট আমার চ্যানেলের মধ্যে গেলে একটু পেয়ে যাবা। এরপরে সাজেশন ভিত্তিক একটু রিভিশন দিবা, আর এই জিনিসটা মাস্ট বি অফলাইনে বেশি বেশি এক্সাম দিবা, দোয়া করবা। এই 7টা দিন যদি এই কাজগুলো করো, জাস্ট আর কিছু না, তুমি এই কাজগুলো করতে পারলে না, রিভিশন দিবা, বেশি বেশি পরীক্ষা দিবা। ও আরেকটি ইম্পর্টেন্ট সবচেয়ে যেটা ছুটে গেছে আমার, প্রশ্ন ব্যাংক পড়বা। তুমি ঢাবিতে ভর্তি পরীক্ষা দিবে না, এই 7 দিন তোমার ঢাবির খ ইউনিট বা গ ইউনিট বিগত সালের কমপক্ষে 10 বছর করে প্রশ্ন ব্যাংকটা একটু ভালো করে পড়ে যাবা। জাস্ট এই কাজগুলো করো। তাহলে কাজগুলো কী কী? পরীক্ষা দেওয়া, রিভিশন দেওয়া, লিখিত অংশের প্র্যাকটিস করা, কোন কোন জায়গা দুর্বল এই জিনিসগুলো তুমি রিভিশন গেলে সব চলে আসবে, রিভিশনের মধ্যে সব চলে আসবে। তবু ল্যাকিং পয়েন্টগুলো একটু বের করবা, বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দেবা। আর যদি তোমাদের কাছে মডেল টেস্ট বই থাকে, সো ওই বই থেকে বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করবা। আর কোশ্চেন প্র্যাকটিস করবা কোন জায়গা থেকে? প্রশ্ন ব্যাংক থেকে। জাস্ট এই কাজগুলো একটা নোট করে নাও যে আমার 1 নাম্বার কাজ এটা, 2 নাম্বার কাজ এটা, 3 নাম্বার কাজ এটা, 4 নাম্বার কাজ এটা, আমার প্রতিদিন রিভিশন, আজকে বাংলা শেষ, কালকে ইংলিশ শেষ, এভাবে লিখে রাখো। দেখবে এই 7 দিন তুমি মোটামুটি যদি তুমি প্রপার ইউটিলাইজ করতে পারো, ভাই প্রত্যেকটা কথা তুমি আমল করতে পারবা। আল্লাহ হাফেজ সবাইকে, সুস্থ থাকো, ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। আর যারা এখন আমার আবু সুফিয়ান শরীফ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না, একটু সাবস্ক্রাইব করে দিও, তোমার বাকি সকল ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। তোমার প্রস্তুতিটা সুন্দর হোক, আল্লাহ তোমার সহ হোক, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভাইয়ের সাথে দেখা করতে পারো।